আমরা দেখলাম মেইনে একজন সাধারণ লোক প্ল্যাটনার স্ট্যাবলিশমেন্টকে পরাজিত করে জয়ী হলেন প্রাইমারিতে। এখন অনেকেই বলছেন, প্ল্যাটনার নিজেও দাবি করছেন যে হয়তো এই যে হয়তো রিপাবলিকান সেনেটর সুজেন কলিন্সকে মেইনে পরাজিত করবেন এবং এটা তাহলে একটি সেনেট সিট চলে আসলো ডেমোক্রেটদের পক্ষে। ডাজ দিস রিফ্লেক্ট ব্রডার শিফট রাদার? এই প্ল্যাটনার মানে হি কামস টু মি লাইক এ মানে আনঅর্থোডক্স বা ম্যাভরিক ডেমোক্র্যাট। আমেরিকাতে যেটা আমি ওভারঅল বলবো যে ইয়াং ভোটারদের মধ্যে ক্রমেই একটা কনসেনসাস ডেভেলপ করছে যে দেয়ার ইজ এ ইউনিপার্টি ইন আমেরিকা, এবং এটাই হচ্ছে রুলিং ক্লাস, এবং এটার বাইরে এসে আমাদেরকে একটা ট্রুলি আমেরিকান মানুষের স্বার্থের জন্য একটা কিছু করতে হবে। এই ইউক্রেন যুদ্ধ আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারেক্ট মি ইফ আই এম রং, দীর্ঘতম যুদ্ধ এখন চলছে। রিসেন্ট কনফ্লিক্ট যে হলো এটা ইট হাইলাইটস একটা গ্রোয়িং রোল অফ ড্রোনস, সাইবার ওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন অপারেশনস। আমরা কি এইটির পরিসমাপ্তি দেখে একটা নতুন বিশ্বে চলে যাচ্ছি? ইউক্রেন শুরু করেছিল এটা ছেলেপেলেরা, 18-19-20 বছর ছেলেপেলেরা তাদের বেসমেন্টে শুরু করেছিল এই ড্রোন নির্মাণ প্রক্রিয়া। তারা এখন প্রতি বছরে লিটারালি 3 মিলিয়ন ড্রোন বানাচ্ছে। আমরা দেখলাম মেইনে একজন সাধারণ লোক প্ল্যাটনার স্ট্যাবলিশমেন্টকে পরাজিত করে জয়ী হলেন প্রাইমারিতে। এখন অনেকেই বলছেন, প্ল্যাটনার নিজেও দাবি করছেন যে হয়তো এই যে হয়তো রিপাবলিকান সেনেটর সুজেন কলিন্সকে মেইনে পরাজিত করবেন এবং এটা তাহলে একটি সেনেট সিট চলে আসলো ডেমোক্রেটদের পক্ষে। ডাজ দিস রিফ্লেক্ট ব্রডার শিফট রাদার in American political landscape, especially ahead of midterm election? Or নাকি এটা শুধু একটি primarily state specific contest হয়ে থাকবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আমি একটু ডিসক্লেমার দিয়ে নিই, আমি কোনোভাবেই ক্লেম করবো না যে আমি মেইনের যে লোকাল পলিটিক্স সেটার কোনো এক্সপার্ট, অথবা ইভেন আমেরিকান ডোমেস্টিক পলিটিক্সে আমি কোনো এক্সপার্ট। আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে যেটা ফিল করি সেটা বলবো এখানে। সেটা হচ্ছে যে ইউ আর রাইট যে বাই দ্য ওয়ে ইটস আ গুড ডিসক্লেমার, ইটস আ সেফ ডিসক্লেমার। রাইট। সো মানে যিনি ডেমোক্রেটদের তরফে জিতলেন এই প্ল্যাটনার, মানে হি comes to me like a মানে an unorthodox বা ম্যাভরিক ডেমোক্র্যাট ইন দ্য সেন্স যে তিনি একদিকে হচ্ছে একজন ভেটারান, তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, আরেকদিকে তিনি একজন অয়েস্টার ফার্মার। সো তিনি ওই দিক থেকে রিলেট করতে পারেন যে ওয়ার্কিং ক্লাস যে পপুলিজম সেটার সাথে, যেটা একটা অনেক বড় সেলিং পয়েন্ট ছিল ট্রাম্পের। এবং তার ওয়ান অফ দি অ্যাডভাইজার, যার কথা না বললেই না, স্টিভ ব্যানন, সবসময় বলতেন যে ওয়ার্কিং ক্লাস পপুলিজম হচ্ছে আমাদের আইডিওলজি। তো সেই দিক থেকে দেখলে ওই ক্রস কাটিং জায়গাগুলোতে উনি ক্লিক করেন, এবং তিনি প্রচলিত যে প্রোগ্রেসিভ রেটোরিক ডেমোক্রেটিক পার্টির সেইটার দিকে খুব বেশি ফোকাস দিয়েছেন কিনা আমি জানি না, আমি খুব বেশি পড়ার সুযোগ পাইনি। যতটুকু দেখলাম তিনি অনেকটাই পপুলিস্ট, এবং সেই জায়গায় তিনি ওই ইকোনমিক ডিসপ্যারিটি, করাপশন, তারপর ওয়ার্কিং ক্লাস মানুষের যে সমস্ত সংকট সেগুলোর কথা বলছেন। এবং বিশেষত মেইনে যে বিশাল একটা রুরাল এবং ওয়ার্কিং ক্লাস ভোটার আছে, তাদেরকে তিনি হয়তো কানেক্ট করতে পারবেন ওই জায়গায়। তবে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে তিনি একদিকে যেরকম ডেমোক্রেটিক পার্টির, আরেকদিকে তার তো কিছু কন্ট্রোভার্সির ব্যাপার আমরা সবাই দেখলাম, বিশেষ করে ওই কিছু পাস্ট ঘটনা, এবং সেগুলোর সাথে যে রাইট উইং একরকমের এক্সট্রিমিজমের কিছু সিম্বল জড়িত আছে। তো সেদিক থেকে দেখলে আসলে মেইনের পলিটিক্সে উনি কি হবেন সেটা আমি বলতে পারছি না। বাট আপনি যেটা ব্রডার কোয়েশ্চেন করেছেন, আমেরিকাতে যেটা আমি ওভারঅল বলবো যে ইয়াং ভোটারদের মধ্যে ক্রমেই একটা কনসেনসাস ডেভেলপ করছে যে দেয়ার ইজ এ ইউনিপার্টি ইন আমেরিকা, এবং এটাই হচ্ছে রুলিং ক্লাস, এবং এটার বাইরে এসে আমাদেরকে একটা ট্রুলি আমেরিকান মানুষের স্বার্থের জন্য একটা কিছু করতে হবে, সেটা যে নামেই হোক, সেটা ট্রু আমেরিকা ফার্স্ট হোক, বা আমাদের কেন্টাকি থমাস মেসি যেটাকে এখন বলছেন আমেরিকা অনলি, সেটা হোক, অথবা যেটাই বলি আমি, এই ইউনিপার্টির বিরুদ্ধে বের হয়ে এসে আরেকটা নতুন কিছু করতে হবে। এবং সেই জায়গায় হয়তো এরকম একজন ডেমোক্র্যাট খুব ইন্টারেস্টিং একটা এক্সাইটিং চয়েস।
ইউক্রেন যুদ্ধ আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, কারেক্ট মি ইফ আই এম রং, দীর্ঘতম যুদ্ধ এখন চলছে। প্রথম মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধের পর এটি হচ্ছে লঙ্গার দ্যান দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। লঙ্গার দেন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটি আমরা জানতাম যে এই যুদ্ধটি 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। সেই 2 সপ্তাহ আজ পর্যন্ত আসেনি। যুদ্ধের চেহারা চরিত্র প্রথম দিকে এদিক সেদিক পাল্টালেও একটা স্টলমেট জায়গায় পরিণত হয়েছে। ওয়েস্টার্ন মিডিয়া নিউজ পড়লে আমরা একরকম বুঝি, আবার যখন আপনি গ্রাউন্ড লেভেলে খবর নেবেন তখন একটু অন্যরকম মনে হচ্ছে। একদিকে মনে হচ্ছে রাশিয়া শেষ হয়ে গেল, আবার আরেকদিকে বলছে যে ইউক্রেন চরমভাবে জয়ী হচ্ছে। মানে খুব কনফ্লিক্টিং। তো এনিওয়ে কনফ্লিক্টিং এটা যদি আপনি ওয়েস্টার্ন মিডিয়ার কাগজপত্র পড়েন, গ্রাউন্ড লেভেল থেকে খবর নিলে কিছু সত্য তথ্য পাওয়া যায়, সেটি আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। কিন্তু এই রিসেন্ট কনফ্লিক্ট যে হলো, ইট হাইলাইটস একটা গ্রোয়িং রোল অফ ড্রোনস, সাইবার ওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন অপারেশনস। আমরা কি উইটনেসিং করছি, আমরা কি দেখছি একটি নতুন জগৎ যেখানে এন্ড অফ ট্রেডিশনাল লার্জ স্কেল ওয়ারফেয়ার, যেটি আমরা প্রথম বিশ্বযুদ্ধ, সেকেন্ড বিশ্বযুদ্ধ, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, ইভেন দ্য গালফ ওয়ার জর্জ বুশের সময়ে যে দেখেছি, এই যে কনভেনশনাল মিলিটারি পাওয়ার যেটা ডিটারমিন করতো দ্য আউটকাম, দ্য রেজাল্ট অফ মেজর কনফ্লিক্ট, আমরা কি এইটির পরিসমাপ্তি দেখে একটা নতুন বিশ্বে চলে যাচ্ছি? প্লিজ আমাদেরকে একটু বোঝান। আমি ভাই, এই যে নতুন তথ্য প্রযুক্তি ভিত্তিক সমর ব্যবস্থা, তা যুদ্ধের সকল সমর আয়োজনকে পুরোপুরি বদলে দিচ্ছে ক্রমশ। তার ছোট্ট একটা আপনাকে এক্সাম্পল আমি দেই। আপনি ড্রোনের কথা বলেছেন। ড্রোন করতে খরচ পড়ে রাফলি $5,000 থেকে $50,000, ডিপেন্ড করে আপনি কতটা কি পরিমাণ ওয়েট লোড ক্যারি করার ক্ষমতা রাখবেন এবং কত ডিস্টেন্স আপনি কভার করবেন। ইউক্রেন শুরু করেছিল এটা ছেলেপেলেরা, 18, 19, 20 বছর ছেলেপেলেরা তাদের বেসমেন্টে শুরু করেছিল এই ড্রোন নির্মাণ জি প্রক্রিয়া। তারা এখন প্রতি বছরে লিটারেলি 3 মিলিয়ন ড্রোন বানাচ্ছে। লিটারালি 3 মিলিয়ন ড্রোন তারা প্রতি বছরে বানাচ্ছে, এবং পুরো ফোকাসটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের ড্রোন ভিত্তিক। কারণটা কি? ড্রোনটা কি জিনিস? আনম্যান্ড, কোনো মানুষ তো মরছে না, এক। আর সার্টেন ডিস্টেন্স সে ক্যারি করতে পারে স্মল লোড নিয়ে। ইউক্রেন যেটা করেছে, ইউক্রেন অলরেডি 1000 মাইল পর্যন্ত ট্রাভেল করতে পারে এমন ড্রোন করেছে। আপনারা দেখেছেন যে মে মাসে 9 তারিখে বিখ্যাত ভিক্টরি ডে প্যারেডে, তার আগের সপ্তাহে ইউক্রেন মস্কোতে ঠিক ভিক্টরি প্যারেড যেখানে হবে রেড স্কোয়ার, তার পাশের এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে হানা দিয়েছে। এবং হানা দেওয়াতে এতটা ভীত হয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে তিনি লিটারেলি ভিক্টরি ডে প্যারেডকে ছোট করে নিয়ে আসেন। নর্মালি এখানে ডিসপ্লে করা হয় অস্ত্র শস্ত্র, সব তিনি বন্ধ করে দিলেন এই ভয় যে ইউক্রেন এটা করতে পারে। তার মানে এই ক্ষুদ্র দেশ, যা রাশিয়ার তুলনায় অর্থে ধনে মানে অনেক ক্ষুদ্র, অনেকটা ইরানের মতো, লিটারালি ইরানের মতো অ্যাসিমেট্রিক ওয়ার বলি এটাকে আমরা। আগে যুদ্ধ হতো সামনাসামনি, আপনার 5 লক্ষ আমার 15 লক্ষ, যুদ্ধ করে আসো, আপনার 10,000 ট্যাঙ্ক আমার 7,000 ট্যাঙ্ক, ট্রেঞ্চ ওয়ারফেয়ার। এখন তা হচ্ছে না। কিল জোন, তারা এখন কিল জোন তৈরি করে নিয়েছে। এই হচ্ছে এই আগামী এই 5 মাইল এলাকা, এখানে ঢুকবে রাশিয়ানরা, আমি উপর থেকে। আর এখন যদি ফাইবার অপটিক্স দিয়ে ব্যবহার করা হয় ড্রোন, আনডিটেক্টেবল, ডিটেক্ট করা যায় না। আগে শব্দ হতো, এখন শব্দটাও ডিটেক্ট করা যায় না। You are referring to Hezbollah's fiber optic drone attack. এবং এর ফলে লিটারালি প্রতি মাসে 30,000 মানুষ হারাচ্ছে রাশিয়া। 30,000। রাশিয়া একটা অবস্থায় ছিল, লোক রিপ্লেস করতে পারতো সে, মূলত বাইরে থেকে লোক এনে, বিদেশ থেকে। আমরা বাংলাদেশ থেকে লোক গেছে, বাংলাদেশের লোক যে যুদ্ধ করেছে মারাও গেছে, নাইজেরিয়া থেকে এসছে, কেনিয়া থেকে এসছে, সোমালিয়া থেকে এসছে পয়সার জন্য। বলা হচ্ছে তুমি এখানে চাকরি পাবে, চাকরি তো নয়, চাকরি হচ্ছে যুদ্ধ করা। এবং তারা বেসিক্যালি ক্যানন ফডার বলি আমরা, এই ড্রোনের বোমাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এবং অবস্থা এত খারাপ যে এখন পুতিন সাহেব নিজে বলছেন যে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে।